টুলু মণ্ডলের মিনার মণ্ডলের বাড়ি থেকে যা উদ্ধার হয়েছে তা কিছুই নয়, তা হিমশৈলের চূড়া মাত্র। আরো বেশ কিছু নগদ টাকা তার লুকোনো রয়েছে, আরো হয়তো তার সম্পত্তির হদিশ পাওয়া যাবে। বীরভূমে পালুয়ে টুলু মণ্ডলের শ্বশুর বাড়িতে এসটিএফ হানা দিয়েছে। পাথর ব্যবসায়ী শ্বশুর বাড়ি ছাড়া এক আত্মীয়ের বাড়িতেও অভিযান চলছে। আমাদের প্রতিনিধি হিমাদ্রি সরাসরি সেখান থেকে রয়েছে। হিমাদ্রি, প্রথম দিন থেকে বিষয়টা প্রকাশ্যে এসেছিল যে এখনো পর্যন্ত আমরা যা দেখছি তা হিমশৈলের চূড়া মাত্র, আসলে আরো অনেক কিছু রয়েছে, তা আরো অনেক গভীরে যেতে হবে। সেই গভীরেই যাচ্ছে এসটিএফ। এখনো পর্যন্ত তদন্তে কি কিছু পাওয়া গেল? দেখো, সকাল 9:20 থেকে এসটিএফের যে তদন্ত শুরু হয়েছে প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। এখনও কিন্তু সেই বাড়িতে কিন্তু এসটিএফের যারা আধিকারিক রয়েছে, বেঙ্গল পুলিশের যারা আধিকারিক রয়েছে, তারা কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এই যে বাড়ি টুলু মণ্ডলের, সেই বাড়িতে তার তল্লাশি চালানো হয়েছে। পাশাপাশি তার পাশে আরও এক আত্মীয়, সেই বাড়িতেও কিন্তু এসটিএফের হানা হয়েছে এবং বেঙ্গল রাজ্য পুলিশের বা জেলা পুলিশের যে আধিকারিক রয়েছে তাদের হানা হয়েছে। যেটা সূত্র মারফত জানতে পারছি, এই বাড়িতে কিন্তু একাধিক নথি সেটা উদ্ধার হয়েছে। এছাড়াও আরও অনেক কিছু এই বাড়িতে রয়েছে, এমনটাই কিন্তু বা অনুমান করা হচ্ছে। ইতিমধ্যেই কিন্তু বিশাল বাহিনী বাড়ির ভেতরে রয়েছে। বেঙ্গল এসটিএফের যারা সদস্য তারা রয়েছে, জেলা পুলিশের আধিকারিকরা রয়েছে। এই বাড়ির প্রত্যেকটা কোণা কোণা একেবারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে, চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা দেখলাম এই যে বাড়ির ছাদ, সেই ছাদে কিন্তু মহিলা ফোর্স, সেই মহিলা ফোর্সদের নিয়ে আধিকারিকরা সেখানে বাড়ির ছাদের একাধিক জায়গায় সেখানে তল্লাশি চালাচ্ছিলেন। এখন দেখার বিষয়, দীর্ঘক্ষণ প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত হতে চললো। এখনও পর্যন্ত যে তল্লাশি চলছে সেই তল্লাশিতে কি বেরিয়েছে, কারণ তার এক আত্মীয় মিনার মণ্ডল তার বাড়িতে হানা দিয়েছিল কিন্তু মোহাম্মদবাজার থানার পুলিশ, এবং কোটি কোটি টাকা, কেজি কেজি সোনা উদ্ধার হয়েছিল। কিন্তু শ্বশুর বাড়িতে কিছু পাবেন না এসটিএফ এর আধিকারিকরা, তা ইতিমধ্যেই তদন্ত করে দেখা হচ্ছে। আমি বাড়িতে বসছিলাম, আমার বাড়িতে প্রথমে গিয়েছিলেন, আমার হচ্ছে এটা আমার বাড়ি, হ্যাঁ। এবার আমার বাড়িতে আমি বসছিলাম, ওনারা ঢুকেই বললেন আপনার বাড়ি সার্চ করবো। বললাম করুন, কোনো অসুবিধা নেই। ওনারা আমার বাড়ি সার্চ করলেন, হ্যাঁ। সার্চ করে প্রত্যেকটা রুম দেখলেন, প্রত্যেক যা কিছু আছে সব কিছু দেখলেন আর কি। বার ভিতর যা আছে আমার পিছন দিকে, বাড়ির পিছন দিকেও দেখলেন। দেখার পর কিছু পাইনি, হ্যাঁ। এই হচ্ছে ব্যাপার। আমাকে কিছু জিজ্ঞেস করেনি। এটা হচ্ছে টুলু মণ্ডলের শ্বশুর বাড়ি এটা, হ্যাঁ। এটা টুলু মণ্ডলের শ্বশুর হচ্ছে আমার কাকা, মেজো কাকা, আর আমি বড় ছেলে, হ্যাঁ। কাকা আছেন, হ্যাঁ হ্যাঁ। না, আমাকে কিছু বলেনি, হ্যাঁ। পাথর খাদানে পাহাড় প্রমাণ দুর্নীতি, কিন্তু এই এত কোটি কোটি টাকা তার উৎস কি? এবার কিন্তু তদন্তে নেমে পড়লো ইডি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে কোন কোন বিষয়গুলোর দিকে তারা নজর রাখছেন এখনো দিকে তথ্য সামনে এলো। আমরা সুপ্রিয় ঘোর কাছ থেকে জানবো, আমাদের প্রতিনিধি সুপ্রিয়। দেখো, টুলু মণ্ডলের এই যে বিপুল পরিমাণ অর্থ, এই যে কেজি কেজি টাকা, তার সোনা, তার পাশাপাশি বিপুল পরিমাণ যে তার আত্মীয়র বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে, এই সমস্ত টাকা কোথা থেকে এসছে? এমনকি শুধুমাত্র তদন্তকারীরা, জেলা পুলিশের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু মনে করছেন এখনো পর্যন্ত যে টাকা এবং সোনা উদ্ধার হয়েছে এখানেই কিন্তু শেষ নয়। আরো বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে বেনামে ইনভেস্ট করা হয়ে থাকতে পারে, এমনটাও কিন্তু তারা মনে করছেন। তবে সেক্ষেত্রে শুধুমাত্র যে এই বীরভূম জেলা বা আশপাশের অন্যান্য জেলা বা এই রাজ্যে তা নয়, ভিন রাজ্যে বা দেশের বাইরেও কিন্তু বিনিয়োগ হয়ে থাকতে পারে এই টাকার মাধ্যমে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে টুলু মণ্ডল বা তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে এখনো পর্যন্ত যা এফআইআর হয়েছে বা যে কটি এফআইআর হয়েছে, সেই সমস্ত এফআইআর এর নথি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা অর্থাৎ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে জেলা পুলিশের কাছে চাওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা জানতে পারছি, এই সমস্ত নথি বা যাবতীয় সমস্ত তথ্য পাওয়ার পরেই কিন্তু ইডির তরফ থেকে ইসিআইআর করে তারাও কিন্তু তদন্তের পথে এগোতে চাইছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তার কারণ যেটা তোমাকে প্রথমেই বললাম, যে শুধুমাত্র এখনো পর্যন্ত যা উদ্ধার হয়েছে, কোটি কোটি টাকা, এমনকি নগদ টাকা এবং তার পাশাপাশি সোনা, এইখানেই যে শেষ তা কিন্তু নয়। তার পাশাপাশি আরো বিভিন্ন জায়গাতে নিয়োগ করা হয়ে থাকতে পারে, এমনকি সেটা দেশের বাইরেও হতে পারে, এমনটাই কিন্তু অনুমান করছেন তদন্তকারীরা। আর সেই জায়গা থেকেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারাও এবার এই দুর্নীতির তদন্ত করতে চাইছেন। আর সেই কারণে আপাতত ধন্যবাদ তোমায়। গত 31শে জুলাই আপনাদের মনে করাবো, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে একাধিক তথ্য দিয়েছিলেন। শুনবো কি বলেছিলেন সেদিন। নিকনেম টুলু মণ্ডল, উনার যতগুলো অ্যাকাউন্ট এখনো অবধি পেয়েছি, বিভিন্ন অ্যাকাউন্টে 93 কোটি টাকা। সেই 93 কোটি টাকা আমরা টুলু মণ্ডলের অ্যাকাউন্টগুলোকে আমরা ফ্রিজ করেছি। সমস্ত অ্যাকাউন্টকে নন অপারেটিং করার জন্য ফ্রিজ করা হয়েছে।
এর বাইরেও ক্যাশ রিকভারি করা হয়েছে 53 লক্ষ টাকা। আর আমাদের গোল্ড অর্নামেন্ট 268 গ্রাম, 400 সিলভার 400 গ্রাম, প্লাটিনাম জুয়েলারি অ্যারাউন্ড 23 গ্রাম, 7টা বাড়ি, একটা ফার্ম হাউস, 2টো পেট্রোল পাম্প, একটা ব্রিক কিল, একটা পার্কিং, 3টে স্টোন মাইন, 2টো ক্রাশার এবং আদার্স সব মিলিয়ে মোট 21টা প্রপার্টি। এই জায়গার পরিমাণ হচ্ছে 300 বিঘা। এই 300 বিঘা প্রপার্টিকেও আমরা আমাদের যে আইন আছে প্রসেস অনুযায়ী এটাকেও আমরা সিজারের মধ্যে নিচ্ছি, আন্ডার প্রসেস। নাজিবউদ্দিন মণ্ডল মানে টুলু মণ্ডল আড়ালে থেকেই হাইকোর্টের দ্বারস্থ, তাহলে বিপদ আঁচ করতে পেরেছেন হয়তো। নিরাপত্তা ও রক্ষা কবচে আদালতে পাথর সম্রাট নিজামউদ্দিন ওরফে টুলু মণ্ডল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের হয়েছে, সম্ভবত বিদেশে পালিয়েছেন টুলু, এমনটা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আমি একটু ডিটেলে জানবো, আমার সহকর্মী শ্রাবন্তী সাহা এই মুহূর্তে রয়েছেন। শ্রাবন্তী, আড়ালে থেকে কিভাবে এই আবেদন তিনি করলেন, এখনো পর্যন্ত আইনি পদ্ধতি, আইনি পদক্ষেপ কি কি রয়েছে ক্ষেত্রে, কতটা কি জানা যাচ্ছে? শুভজিৎ, বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হবার কথা রয়েছে। টুলু মণ্ডল তিনি নিরাপত্তা চাইছেন, রক্ষা কবচ চাইছেন। নিঃসন্দেহে তার আইনজীবীরা যখন এই মামলা উঠবে তখন যেটা বলতে পারেন যে তার তদন্ত করতে কোনো সমস্যা নেই, তদন্তে যেতে সহযোগিতা করতে কোনো সমস্যা নেই, কিন্তু তাকে যেন গ্রেফতার না করা হয়। এখন যার বাড়িতে এত রাশি রাশি টাকা, তার সূত্র কোথায়, এতদিন পর্যন্ত বাড়িতে কিভাবে এই টাকা রেখেছিলেন, সেই প্রশ্নের জবাব নিশ্চিতভাবে কোর্টের সম্মুখীন তাকে হতে হবে। তবে নিঃসন্দেহে একটা রক্ষা কবচ চাইতে স্বস্তি পেতেই আদালতের দ্বারস্থ হয়েছেন, ফলে আদতে তিনি বিদেশে পালিয়ে গেছেন না এদেশে আছেন এই প্রশ্ন উঠতে পারে। এজলাসে এই সপ্তাহে এই মামলার শুনানি। শ্রাবন্তী, আড়ালে আছেন টুলু মণ্ডল, আড়ালে মানে তিনি কোথায়? কেউ বলছেন বিদেশে, মুখ্যমন্ত্রী স্বয়ং বলেছেন বিদেশে পালিয়ে রয়েছেন। যিনি পালিয়ে রয়েছেন তিনি এরকম আবেদন করে, সেক্ষেত্রে আইনি জটিলতা কোন কোন ক্ষেত্রে কিরকম হতে পারে? যে এই মুহূর্তে জানা যাচ্ছে যে মানুষটা কোথায় আছে সেটা আমরা কেউ জানি না, তিনি পালিয়ে আছেন। সুজিত, রাজীব কুমারের কথা মনে থাকবে তোমার? রাজীব কুমার প্রায় 17-18 দিন তাকে তার হদিশ পাওয়া যাচ্ছিল না। এই প্রশ্নটা উঠেছিল যে তাহলে তিনি ওকালাত নামায় কিভাবে সই করছেন। সে সময় দেখা গেছে যে নিম্ন আদালতের যখন তার ওকালাত নামায় সই হয়েছে, এই প্রশ্ন বারবার আসে, যদিও সেখানে তিনি সই করছেন, তিনি কিভাবে সই করছেন, এই প্রশ্নগুলো আদালতে উঠে আসতে পারে। তবে কেন তিনি রক্ষা কবচ চাইছেন, তদন্তে সহযোগিতা করতে আগে থেকে আটঘাট বেঁধে নামতে চাইছেন মামলাটা, সেটা অনেকটা স্পষ্ট। একেবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ তুমি উল্লেখ করলে শ্রাবন্তী, এবং শুধু তাই নয়, এক্ষেত্রে আরো একটা বিষয় যে তিনি কিভাবে এই সহযোগিতা করছেন গোটা বিষয়টাতে, সেটাও এক্ষেত্রে খুবই প্রযোজ্য। শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে টুলু মণ্ডল তিনি বিদেশেই পালিয়ে গিয়েছেন বলে তিনি মনে করেন। পিসিআরকে বলবো শুভেন্দুর সেই বক্তব্যটা একবার শোনাতে। নিকনেম টুলু মণ্ডল, পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওনাকে খুঁজে বের করতে হবে, এবং আমরা প্রাইমারি যেটা জেনেছি যে আউট অফ কান্ট্রি রয়েছেন, মানে 4 তারিখে পরিবর্তনের পরেই হয়তো সরে পড়েছেন। তার জন্য যা করার ডিজিপি সাহেবকে বলা হয়েছে সেন্ট্রাল এজেন্সি বা অন্যান্যদের সাহায্য নিতে। গত 2 বছরে টুলু মণ্ডলের সম্পত্তির বহর দেখে তদন্তকারীদের চোখ কপালে উঠেছে। গত 2 আর্থিক বছরে টুলু মণ্ডলের একাধিক কোম্পানির বার্ষিক টার্নওভার 1000 কোটি টাকা। হ্যাঁ, ঠিক শুনছেন, সরকারি নথিতে অন্তত তেমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। টুলু মণ্ডলের একাধিক সংস্থার নথি ঘেঁটে তদন্তকারীদের চোখ কপালে। আরও বিস্তারিত এই গোটা প্রসঙ্গ সম্পর্কে জানবো। আমার সঙ্গে আমার অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছে। তন্ময়দা, যে কোনো কোম্পানির কাছে 2 বছরে 1000 কোটি টাকার টার্নওভার অত্যন্ত ঈর্ষণীয় একটা সূচক বলে গণ্য করা হয়। টুলু মণ্ডলের এত টাকা, এত টার্নওভার থেকে তদন্তকারীরাও তো এই মুহূর্তে অবাক কার্যত। দেখো, তদন্তকারীরা অবাক এই মুহূর্তে, কারণ হচ্ছে 2024-25 আর্থিক বর্ষ এবং 2025-26 আর্থিক বর্ষ, এখানে মূলত 5টা মূল তারা যে টার্নওভার, যেগুলো ইনকাম ট্যাক্স জমা পড়েছে রাজ্যের কাছে, সেইটা তারা নজর করতে গিয়ে দেখছে মণ্ডল স্টোন প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড, SNR অ্যান্ড কোম্পানি, ড্রিমল্যান্ড স্টোন ইন্ডাস্ট্রিজ, মোহাম্মদ নাজিবউদ্দিন অর্থাৎ টুলু মণ্ডল তার নিজের নামে এবং তার স্ত্রী ফিরোজা বেগমের নামে
যে পরিমাণ ইনকাম ট্যাক্স জমা পড়েছে তার দেখা যাচ্ছে ব্যবসায়িক টার্নওভার 2024-25 আর্থিক বর্ষে শুধুমাত্র এই 5টি নামের ক্ষেত্রে রয়েছে 376 কোটি 85 লক্ষ 6,886 কোটি টাকা আমাদের কাছে যে নথি রয়েছে। পাশাপাশি গত বছরে গত আর্থিক বর্ষে এই 5টি নামের পিছনে এই কোম্পানিগুলোর পিছনে যে টাকার টার্নওভার রয়েছে সেটি 450 কোটির বেশি। অর্থাৎ এই দুটোকে মিলিয়ে যদি আমরা দেখি 800 কোটিরও বেশি টাকা, এবং এর সঙ্গে আরো ছোট ছোট বিভিন্ন সংস্থা রয়েছে। আমরা 5টা শুধুমাত্র সংস্থা নিয়ে কথা বলছি। টুলু মণ্ডলের নামে বেনামে প্রায় 30খানা সংস্থাতে এই মুহূর্তে আধিকারিকদের নজর রয়েছে। সেই জায়গাটাতে কিন্তু ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, পুলিশ, গোয়েন্দা, ইডি এবং ইকোনমিক অফেন্স উইংস যেটা রয়েছে রাজ্যের, এখানকার যারা সমস্ত তদন্তকারীরা রয়েছেন তাদের নজর রয়েছে শুধু এই 5টি নাম। মানে আমি আসছি তোমার কাছে এই প্রসঙ্গে। এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি বিধায়ক এবং প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধর রয়েছেন। দেবাশিস বাবু, তদন্তকারীদের চোখ কপালে, কারণ এই টুলু মণ্ডলের নামে বেনামে যে কটা সংস্থা আছে সব মিলিয়ে তাদের 2 বছরের বার্ষিক টার্নওভার 1000 কোটি টাকা। তা কিছুই নয়, আমি বলছি 5,000 কোটি টাকার উপরে টুলু মণ্ডল মালিক আছে। আপনি সিম্পল একটা ক্যালকুলেশন ধরে নিন, তখন বাংলাদেশ বর্ডার দিয়ে প্রচুর বাণিজ্য হয়েছে, ঝাড়খণ্ড দিয়েও মাল যেত, যেটা পরবর্তীকালে ঝাড়খণ্ড সরকারের সাথে একটা লেভি নিয়ে সমস্যা হয়েছিল বলে বন্ধ হয়। টুলু মণ্ডল যে সময় ব্যবসা করেছে মোটামুটি 8-9 বছরে প্রত্যেক মাসে 150 কোটি, 120 কোটি, 100 কোটি কালেকশন ছিল, আর রাজস্ব জমা হয়েছে 5 কোটি, 6 কোটি, 7 কোটি টাকা। আর সঙ্গে ভাই পয়েন্ট বাহিনী এবং অন্যান্য যারা যুক্ত ছিল, পুলিশ অফিসার বা লোকালি তখন জেলার যারা আধিকারিক ছিল, মাসে 40-45 কোটি টাকা মতো খরচা ছিল, ম্যাক্সিমাম 50 কোটি। ফলে অ্যাভারেজে 60-70 কোটি টাকা করে মাসে কামিয়েছে, কখনো আরো বেশি। TV9 বাংলা সুস্বাস্থ্য 2026। যাদের হাতে আমাদের প্রাণ তাদের জানাই সম্মান। যে চিকিৎসকরা আমাদের জীবনটাকে ঘিরে রেখেছেন তাদের সম্মান জানাবো আমরা। TV9 বাংলা হেলথ কনক্লেভ পুরস্কার যেগুলো দিচ্ছেন তার জন্য চিকিৎসকরা উদ্বুদ্ধ হয়। স্বাস্থ্য পরিষেবায় সেরার সম্মান। দেখুন TV9 বাংলা সুস্বাস্থ্য শনিবার বিকেল 5:25 TV9 বাংলায়। TV9 বাংলা, না দেখলেই নয়।